আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সিকিউ পার্টটা এখন সলভ করব স্টেপ বাই স্টেপ। তো দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। একের এইটা কিন্তু আমাদের ক। তো আমি এগুলো আর পড়তাছি না, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে খ, যে পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। সব দেওয়া আছে যে হাকেল নীতি পালন, তারপর কি করা হয়। এখানে একটা ট্রিক্স মনে রাখতে পারো যে হাকেলের ম্যাজিক নাম্বার কত। হাকেলের ম্যাজিক নাম্বার হচ্ছে হাকেলের ম্যাজিক নাম্বার কিন্তু হচ্ছে 2, 6, 10, 14 ডট 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 ডট। তাহলে পিরিডিনে কয়টি? তিনটি ডাবল বন্ড। পিরিডিনে তিনটি ডাবল বন্ড, তিনটি তিনটি ডাবল বন্ড পিরিডিনে। তাহলে 3 × 2 দিয়ে আমরা কত হয়? 6। তাহলে এখানে কি হবে? 6টি পাই ইলেকট্রন। তাই ম্যাজিক নম্বর 6-এর সাথে মিলে যায়। তাহলে যেহেতু ম্যাজিক নাম্বার 6-এর সাথে আমরা এই যে 6টা, এটা মানে ম্যাজিক নাম্বার সাথে মিলে যাইতেছে না, তাহলে কি হবে? এটা অ্যারোমেটিক হবে। এটা অ্যারোমেটিক হবে, এবার মনে রাখতে পারো। ক গেল, খ গেল। গ নাম্বারে বলছে কি? গ নাম্বারে একটু পড়ো। গ নাম্বারে এখানে সব দেওয়া আছে যে আমাদের এই পাত্রের যৌবনের সাথে ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া উপযুক্ত নির্দেশক লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তো আমরা গত যাইতেছি, তার আগে আমরা একটা উদ্দীপকটা বিশ্লেষণ করে কি পাই সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা সব একদম ডিটেলসে মিলানোর জন্য, জাস্ট এখন বোঝানোর এত সময় নাই, কারণ তোমাদের টাইম হচ্ছে খুবই স্ট্রিক্ট। তো এখন পাত্র এ তে দেখো 100 মিলিলিটার ডেসিমোলার কস্টিক সোডা মানে NaOH দ্রবণ আছে। এখানে ঘনমাত্রা আছে H=0.1, আয়তন ভি হচ্ছে 100 মিলিলিটার, মানে ওটা লিটারে নিচ্ছে। বিক্রিয়া Fe2+ Cr2O7 2- H+, উৎপাদক আছে কত? উৎপাদক আছে 2.5, এবং দর্শক আয়ন হিসেবে K+ SO4 2- হিসেবে ব্যবহার করতে হবে। এগুলো না দেওয়া থাকলে আমরা বুঝতে পারতাম। এখানে গ নাম্বারের সলভ দেওয়া আছে, একটু পড়ো যে তোমার উপযুক্ত নির্দেশক চিত্রে লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। তো লেখচিত্র এখানে আমরা দেখাই, লেখচিত্রে যে অনেকগুলো লেখচিত্র আছে না, ওগুলো তোমরা একটু আইকা দিও, বই বই আশা করি ওগুলো পারবা। এখানে ধরো একটা ট্রিক্স আছে, সেটা কি? মানে দুর্বল অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষার যদি যোগ করা হয়, তাহলে অ্যান্সার কি হয়? তীব্র মানে তীব্রই কিন্তু প্রাধান্য পায়। আর যদি যে শক্তিশালী, তুলতা বিন্দু কিন্তু তার দিকেই ঝুঁকে পড়বে। এখানে শক্তিশালী কোনটা? ক্ষার শক্তিশালী। তাই প্রশমন বিন্দু কি হবে? 7 পার হয় ক্ষারীয় রেঞ্জে, মানে 7 পার হয় ক্ষারীয় রেঞ্জে, মানে হচ্ছে 8 থেকে 10, 10-এ চলে যায়। আর ক্ষারীয় রেঞ্জের বেশ নির্দেশক কি? ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন, এই যে এখানে বোল্ড করা আছে, ফেনফথ্যালিন। ঠিক আছে, এবার ঘতে আমরা যাই। ঘতে কি বলছে আমাদের? ঘতে বলছে 2 নং বিক্রিয়া অর্ধ বিক্রিয়া সহ পূর্ণ জারকের পরিমাণ নির্ণয় করে। পরিমাণগত রসায়ন কোশ্চেন, আশা করি সবাই পারছো। এখানে সবকিছুই দেওয়া আছে, অনেকেই করতে হবে, লিখতে হবে। লেখার ফাইনালাইজ দেখো, অ্যান্সার আসছে 2.195 গ্রাম। আমি দিয়ে দিস, তোমরা একটু মিলাই নিও। আবার শর্টে কিন্তু করা যায়, ঠিক আছে? এটা কিন্তু আবার অ্যাডমিশনে করবা, এখানে আবার শর্টে করতে যাইও না। শর্টে কি করবা দেখো, আহ, আমরা এন অফ, সাদায় লিখি এন অফ K2Cr2O7, এটাকে আমরা কি বলতে? Fe/6 দ্বারা ভাগ করবো। কেন? কারণ K2Cr2 এর তুল্য সংখ্যা 6। দর্শক আয়ন যোগ করে সমীকরণ মেলানো কঠিন, মানে জাস্ট মনে রাখবে পটাশিয়াম ডাইক্রোমেট একাই 6টি আয়নকে জারিত করতে পারে, ঠিক আছে? তাই আয়রনের মূল সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে জারকের মূল সংখ্যা পাওয়া যাবে। এটা কি শর্টকাট? এগুলো আবার সিকিউতে করে দেয় না, তাহলে কিন্তু একদম 0। 2 নম্বরে যাই। 2 নম্বরে একটু পড়ো, এখানে সব দেওয়া আছে। নির্দেশক কাকে বলে? নির্দেশক কাকে বলে দিয়ে দিছি। করতে হবে তোমার মিথাইল অরেঞ্জ, প্যানফথেলিন। তারপর খতে একটু বড়, খতে বলছে ওজোন স্তর CFC-র ভূমিকা কি, ব্যাখ্যা করো। একটু তোমার ইলাবোরেট করে লিখতে হবে, যেমন এই যে এখানে ওজোন স্তর CFC-র ভূমিকা, এই যে এটার পর কিন্তু এইটা দেওয়া আছে, সব ব্যাখ্যা করো। এখন দেখো আবার উদ্দীপক বিশ্লেষণ করতে হবে। এই যৌগতে ব্যথানাশক ঔষধ
ব্যথানাশক ঔষধ প্রয়োজনীয় সমীকরণ সব প্রস্তুত করো। এখানে বি যৌগ হলো অ্যাসিটিলিন, যাকে পলিমার অ্যাসিটিলিন গ্যাসকে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো লোহার নলের মধ্যে দিয়ে চালনা করলে তা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বেনজিন তৈরি করে। কি তৈরি করে? বেনজিন তৈরি করে। অতএব বি কি? একটা বেনজিন। এই যৌগ কি? যে যৌগকে জিঙ্ক চূর্ণ সহ পাতন করলে বেনজিন পাওয়া যায় সেটি কি? ফেনল। অতএব এ হচ্ছে ফেনল। সি যৌগ কি? বি নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় HNO3 ও গাঢ় H2SO উপস্থিতি নাইট্রোবেনজিন তৈরি হয়, সুতরাং সি কি? সি হচ্ছে নাইট্রোবেনজিন। ডি যৌগ কি? নাইট্রোবেনজিনকে টিন, SN ও গাঢ় হাইড্রোলিক অ্যাসিড দ্বারা বিজারিত করলে কি পাওয়া যায়? অ্যানিলিন পাওয়া যায়। ডি হচ্ছে অ্যানিলিন। যদি সব আগেই ধরে ফেলো এভাবে রাফে করে, তাহলে তো তোমার সিকিউ ডান। উদ্দীপক বুঝতে তোমরা চাইলে উদ্দীপক মানে শুরুতেও এটা বলতে পারো, তাহলে তো আরো বেশি ভালো হয়। যারা বৃত্তি পায় না বোর্ডে, তারা ম্যাক্সিমাম কিন্তু এভাবে অ্যান্সার করে। ঠিক আছে, আমি দেখছি আমাদের স্যাররা দেখাইছিল খাতা বোর্ডের। তো দেখো এখন এখানে অল্টারনেটিভই কিন্তু করা যায়। যেমন অল্টারনেটিভ কি রকমের? সেটা হচ্ছে অ্যাসপিরিন ছাড়াও ফেনল থেকে কিন্তু প্যারাসিটামল তুমি তৈরি করতে পারবা। তো আমি এখানে গতে যাই। দেখো আমি কিন্তু সব বলে দিছি যে অ্যাসপিরিন কিভাবে উৎপন্ন করবা, কিভাবে সব দেওয়া আছে। আর অনেকে অল্টারনেটিভ ওয়েতেও করবে, সেটাও কিন্তু হবে অল্টারনেটিভ। কিভাবে অল্টারনেটিভ ওয়েতে করবে? অ্যাসপিরিন ছাড়াও ফেনল থেকে প্যারাসিটামল তৈরি করা যায়। মেইন কিওয়ার্ড কি? অ্যাসপিরিন অ্যাসপিরিন ছাড়াও ফেনল থেকে প্যারাসিটামল তৈরি করা যায়। প্যারাসিটামল প্যারাসিটামল তৈরি করা যায়। ঠিক আছে, তো অ্যাসপিরিন সমীকরণ কঠিন লাগলে প্যারাসিটামল বানাতে পারো। শর্টকাট রুলটা কি শিখাই দেবো? দেখো শর্টকাট, দেখো লিখেই দিই শর্টকাট। তোমরা যারা করছো এই বইতে তারা বুঝবো আমি কি কি লিখতেছি। শর্টকাট আমি লিখে দিই একবার, যে ফেনল। ঠিক আছে, ফেনল। আরে ফেল অন লিখতে কেন আছি? ফেনল, ফেনল, এখানে বক্স, এখানে বক্স। এরপর এখানে হচ্ছে তোমার প্যারা নাইট্রোফেনল, প্যারা প্যারা নাইট্রো প্যারা নাইট্রোফেনল। আবার দেখো এখান থেকে যদি আসো তাহলে প্যারা অ্যামিনোফেনল, প্যারা প্যারা অ্যামিনোফেনল। আবার এখান থেকে তুমি যদি যাও, তাইলে পাবা তুমি প্যারাসিটামল, প্যারা প্যারাসিটামল পাবা। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা অল্টারনেটিভ ওয়ে, এভাবে করলেও তোমাদের হবে। একটু পরও সিওডি কোলিনেশন সক্রিয়তার ক্রম অনুসরণ আলোচনা করো। সি হচ্ছে নাইট্রোবেনজিন, ডি হচ্ছে অ্যানিলিন, সব দেওয়া আছে। সক্রিয়তার যেভাবে যেভাবে ব্যাখ্যা করো সব দেওয়া আছে। সক্রিয়তার ক্রম এই যা বোল্ড করা আছে এই লাইনগুলো, এগুলো হচ্ছে বোল্ড করে দিলে আর কি ভালো হয়। ঠিক আছে, সব এখানে তোমার ব্যাখ্যা দেওয়া আছে। তো তুমি ট্রিক্স মনে রাখতে পারো যে সক্রিয়কারী নাকি নিষ্ক্রিয়কারীমূলক তা চেনার হচ্ছে সব থেকে শর্টকাট ওয়ে, যে বেনজিন রিং এর সাথে সরাসরি যুক্ত পরমাণু যুক্ত মুক্তজোড় বা লোন পেয়ার। যেমন NH2
NH2OH। এটা কিন্তু তবে এটা কি করে, বলয়কে সক্রিয় করে না, বলয়কে কি করে, সক্রিয় করে, সবাই জানি। আর যদি সরাসরি যুক্ত পরমাণুটি অন্য কোনো পরমাণুর সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, যেমন NO2, CO2, সরি CHO, Na2, CHO, তবে তারা বলয়কে কি করে, বলয়কে নিষ্ক্রিয় করে, বলয়কে নিষ্ক্রিয় করে। তো এইটা একটু খেয়াল রাখো যে তোমার সক্রিয়কারী নাকি নিষ্ক্রিয়কারীমূলক, তা শর্টকাটে তুমি মনে রাখতে পারবা যে বেনজিন রিং এর সাথে সরাসরি যুক্ত পরমাণুতে যদি মুক্তজোড় লন পেয়ার থাকে, যেমন NH2 আর একটা কি OH, তবে তারা বলয়কে কি করে, সক্রিয় করে। আর যদি সরাসরি যুক্ত পরমাণুটি অন্য কোনো পরমাণুর সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, যেমন NO2 আর CHO, তবে তারা কি করে, বলয়কে নিষ্ক্রিয় করে। এটা মনে রাখতে পারো। 3 নম্বর সিকিউতে যাই। ফ্রি রেডিক্যাল কাকে বলে, কমন প্রশ্ন ভাই, সবার পাড়ার কথা। হাকেল তত্ত্ব কি, ব্যাখ্যা করো। সব দেওয়া আছে এখানে, এগুলো দেখো হাকেল তত্ত্ব দ্বারা কি কি মিন করে। আমাদের গতে কি বলছে, বলছে এই পাত্রের ঘনমাত্রা ppm নির্ণয় করো। বিএস কি মান ফোর কিসের প্রশ্ন, ঘনমাত্রা ppm এ। শর্টকাটে অনেকে করবা, আবার লং এই কইরো, আশা করি লং এ করলেই ভালো হবে। তো তোমার ppm এর শর্টকাট অনেকে এইভাবে করবা যে ppm শর্টকাট, সেটা কি, ppm ইকুয়াল টু মোলারিটি ইন্টু আণবিক ভর, মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু কত, 1000। এই যে শর্টকাট, এভাবে করলে করা যায় না এমন না, কিন্তু একটু ইলাবোরেট করে করতে হবে, স্যাররা হচ্ছে ডিরেক্ট কাহিনী করে। তো মোলারিটি বের করার পর এই সূত্রটা বসাই দিলেই আমাদের কিন্তু অ্যান্সার ফাইনালি হয়ে যাবে, কিন্তু শর্টকাট। তো গেল, আমাদের ঘতে যাই। ঘতে বলছে জানো কি, একটু পরে আসি, যে কেমন4 ব্যবহার করলে C5 এর আকরিকের বিশুদ্ধতার হার বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। এখানে সব দেওয়া আছে, দেখো যে 80 ml এত, তোমরা ওই যে অনেকভাবে করতে পারো, জাস্ট অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, মিলে বিশুদ্ধতার হার হচ্ছে 55.85%। আবার এখানে আবার অনেক শর্টকাট করবে, এগুলো শর্টকাটের শেষ নাই। শর্টকাট অ্যাডমিশনের তো কোনো কথাই নাই, ঐকিক নেমে করলে তোমার আগে দেখবা যে তোমার ফ্রেন্ডের পরীক্ষা শেষ। শর্টকাট ইকুয়াল টু কি, ডাব্লিউ ইকুয়াল টু ই ভি এস এম ডিভাইডেড বাই হচ্ছে 1000। এর মধ্যে কিন্তু অনেক শর্টকাট আছে, ওই যে স্টয়কিওমেট্রির ওই যে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ, ওগুলো আশা করি পারো, ওগুলো অনেক কিছু শেখার আছে, যদিও মেথড ইস্যু হয়ে যায়। তো দেখো এখানে ই কি, তুল্য সংখ্যা সবাই জানো আশা করি। কেএমএনও4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে, 5টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ই কত, 5। K2Cr2 হচ্ছে ই 6, K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, এখন জাস্ট এই ফর্মুলাটাই বসাইলি কাহিনী খতম, ডিরেক্ট বের করা যায়। 4 নম্বরে দেখো, 4 নম্বরটা কমন একটা প্রশ্ন, তোমার ফার্স্টে উদ্দীপক বিশ্লেষণ করতে হবে। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যে C2H2N N4 সংকেত বিশিষ্ট কি, বিউটিন যদি সমাণু বিউট1N বিউট2N বি সমাণু ইথানল, এই যে CH3CHO, আবার এ সমাণু কি, মিথানল HCHO। একদম অ্যানালাইসিস করে সব দেওয়া আছে বোঝার সুবিধার জন্য, এভাবে সব দেওয়া আছে, একটু পড়ো, তোমার হচ্ছে ফাইনালি আমাদের এই ক খ হয়ে গেল। গেলুসাকে সূত্র পড়বা, খ পড়বা। কত যাই, কত সব দেওয়া আছে। CH3 প্লাস NaO, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। হ্যাঁ, এটা কিন্তু তোমার ধাপ 3 ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে দেখাই দেবে। এবং এই যৌগটা কি, এই যৌগটা কিন্তু একটা ইথানল। ঠিক আছে, ইথানল। তো এখানে ট্রিক্স মনে আছে, সেটা কি, ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বন কমানো। তাহলে সোডিয়াম ইথানয়েড মানে CH3COO, মাঝখান থেকে COO দাও, কেটে বাদ দিয়ে দাও। আর ক্ষারের কি, এইচটাকে তুমি যদি CH3 সাথে জুড়ে দাও, তাইলে কিন্তু কার্বনটা কমে গিয়ে সুন্দরভাবে CH4 হয়ে যাবে। খুবই সহজ কিন্তু।
ঘ নাম্বারে দেখো অ্যালডল, মিথানল, সি যৌগ, আর ডি হচ্ছে প্রোপানল। এই মানে যৌগ বের করতে পারলে আশা করি সবাই পারবা। তারপর এখানে ট্রিক্স আছে যে অ্যালডল, অ্যালডল আর ক্যানিজের বিক্রিয়া তুমি এভাবে মনে রাখতে পারো যে আলফা থাকলে সেটা কি অ্যালডল। শর্টকাট, শর্টকাট ভাবে মনে রাখতে পারো, অনেকে বিক্রিয়া থেকে না বুঝে। আলফা থাকলে কি সেটা অ্যালডল, অ্যালডল। ক্যানিজেরও মানে কি ক্যানি, দেখো ক্যানিজেরও মানে হচ্ছে ক্যান নট গিভ অ্যালডল, ক্যান নট, ক্যান নট গিভ অ্যালডল। অর্থাৎ আলফা হাইড্রোজেন না থাকলে সে অ্যালডল দিতে পারবে না, তাকে ক্যানিজারও দিতে হবে। বুঝতে পারছি? ক্যান নট গিভ অ্যালডল অর্থাৎ আলফা হাইড্রোজেন না থাকলে সে অ্যালডল দিতে পারবে না, তাকে ক্যানিজারও দিতে হবে। এই যে উপসংহার কি সব দেওয়া আছে, অ্যালডল ঘনীভবন কি দেয় না। 5 নম্বরে যাও, ট্যানিং কাকে বলে? ওই যে এমসিকিউ করছিলাম না, ওখানে কিন্তু ট্যানিং এর ওই যে এমসিকিউ আসছে, ওটা কিন্তু ট্যানিং হবে না, ওটা কিন্তু কিউরিং হবে। তো এখানে আবার চাইছে ট্যানিং কি। এখানে তোমার গণ বলছে এই পাত্রের 2 অ্যাম্পিয়ার 1.5 ঘন্টা তড়িৎ প্রবাহিত করে তড়িৎ বিশ্লেষণ বা ঘনমাত্রা এক্স ওয়াই নির্মিত সংকরের সাপেক্ষে। তো ওই যে তড়িৎ রসায়ন, সামথিং থেকে সামথিং প্লাস তাহলে কি জারণ, সামথিং প্লাস থেকে সামথিং তাহলে কি বিজারণ, সামথিং প্লাস থেকে সামথিং বিজারণ, আর সামথিং থেকে সামথিং প্লাস মানে কি জারণ। এমসিকিউতে দেখাইছিলাম, দেখো। গ নাম্বারে হচ্ছে NiCl2, যেমন ফাইনাল আনসার হচ্ছে এইটা। যাদের সময় কম ফাইনাল আনসার দেখি দৌড় দিতে পারো, ঠিক আছে? আর যার একটু সময় আছে একটু বিস্তারিত ব্যাখ্যাটা দেখতে পারো। এখানে আমার ট্রিক্স আছে যে যার বিজারণ বিভব কম সে তত বেশি শক্তিশালী, মানে কি সে সহজে ইলেকট্রন ছাড়ে বা অ্যানোড হয়। তো এর মান তোমার দেখবা যে কত আসছে মাইনাস, ওখানে আসবে -6 পয়েন্ট, মাইনাস এই যে ইসে যাও, দাঁড়াও আমরা এখানে পেজ, পেজ কি নিব না থাক, দেখার দরকার নাই, এটা রিমুভ করে দিই। আচ্ছা হ্যাঁ, এই যে যে ব্যাখ্যাটা একটু দেখো, ফাইনাল আনসার এইটা। এখন গতে আমরা যাই। হতে চেয়েছে এই লবণের যেমন কি এক্স ওয়াই ধাতু দ্বারা নির্মিত পাত্র সংরক্ষণ সমস্ত যাচাই করো। এ প্রমিত এই যে -0.62 প্লাস 0.22 একটু এমনকি জানানো অর্ধকোষ। এরপর হচ্ছে এখান থেকে ফাইনাল, এখান থেকে আবার এখানে যাবে। সিদ্ধান্ত কি এর যৌবনকে ওয়াই বাজে ধাতু সংরক্ষণ করা যাবে না। আবার এই সময় মনে রাখতে পারো যে তোমার এর মান কত আসছে -0.62, মানে এক্স এর মান থেকে কত +0.22 থেকে কম, তাহলে এ কি, এ কিন্তু শক্তিশালী। আর এক্স পাত্র দুর্বল হওয়ায় সে এর সাথে কিন্তু বিক্রিয়া করতে পারবে না, মানে সংরক্ষণ করা যাবে। কিন্তু ওয়াই এর মান কত -0.80, যা কি আবার এর থেকে কম, তাই কি ওয়াই আবার বেশি শক্তিশালী। ফলে ওয়াই পাত্র অ্যানোড হয়ে যাবে এবং গলে গিয়ে দ্রবণ পড়ে যাবে, সংরক্ষণ করা যাবে না। এভাবেই দেখে বলে দেওয়া যায়। 6 নাম্বারটা দেখো, সব দেওয়া আছে, চালছে সূত্রটুকু। লেড স্টোরেজ ব্যাটারি অপেক্ষা সুবিধাজনক কেন, আবার এটা পরিবেশ বান্ধব কিন্তু, সব মনে রাখো। আবার গতে যাই, গত বছর 250 ml বি উৎপন্ন করতে প্রয়োজনীয় মাত্রাযোগ্য পরিমাণ নির্ণয় করে ও বি পরিণত হওয়ার সংকোচনশীলতা, সব দেওয়া আছে এখানে। কি কি অ্যানালাইসিস করে আমরা কি কি পাইছি, টাইম কম তাই বলে দিতেছি, একটু দেখো। এবার অ্যান্সারের কোনো করতে হবে। আবার অন্যভাবে মনে রাখতে পারো, প্রশ্ন যদি দেখো, প্রশ্নে যাও, যে প্রশ্নে যদি টেম্পারেচার বা প্রেশার না দেওয়া থাকতো তবে কিন্তু আমরা চোখ বন্ধ করি এসটিপিতে, মানে তখন আমরা কিন্তু এই যদি টেম্পারেচার না দেওয়া থাকতো বা প্রেশার না দেওয়া থাকতো তবে কিন্তু আমরা এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে ধরে ম্যাথ করব। তখন আয়তন কত হবে, ভি = 22.4 লিটার বা 22,400 ml, ঠিক আছে? যেহেতু আমার দেওয়া নেই কিছু, এই জন্য আমরা এভাবে করব। ঘ নাম্বারে যাও, এটার পরে কিন্তু এইটা, তাহলে সংকোচন বি এর মান হচ্ছে এর থেকে কি হবে, বেশি হবে। এখানে তোমার হচ্ছে জেড এর মান যত ছোট, মানে একের চেয়ে কম, গ্যাসগুলোর মধ্যে কিন্তু আকর্ষণ তত বেশি। এবার মনে রাখতে পারো জেড এর মান যত ছোট, মানে একের চেয়ে কম, গ্যাসগুলোর মধ্যে কিংবা আকর্ষণ তত বেশি। আর আকর্ষণ বেশি মানে কি, তারা কাছাকাছি এসে তরল হয়ে যাবে।
তখন কি হবে, জেড এর মান 1 এর থেকে কম হবে। এই যে জেড এর মান তখন 1 এর থেকে কম হবে, মানে তোমার জেড এর মান যত ছোট 1 এর চেয়ে কম। ঠিক আছে, 1 এর যদি কম হয় তাহলে গ্যাসগুলোর মধ্যে কি হবে, আকর্ষণ। আকর্ষণ মানে কি, প্রেম বেড়ে যাওয়া। আর প্রেম বেড়ে যাওয়া মানে কি, তারা কাছাকাছি চলে আসবে, আর কাছাকাছি তারা চলে আসলে কিন্তু তরল হয়ে যাবে। ঠিক আছে, তখন লিকুইড হয়ে যাবে। এইভাবে মনে রাখতে পারো, ব্যাখ্যা দেওয়া আছে পড়ো। 7 নম্বরটা দেখো, এখানে কি দেওয়া আছে, আয়োডোমেথি কাকে বলে, ল্যাকটিক অ্যাসিড এর মধ্যে সব দেওয়া আছে পড়ো, কারণ বলতে গেলে টাইম যাবে অনেক। এই বস্তুটি কি, এই বস্তুটি একটা কিন্তু কাঁচ। 9 নম্বর বস্তু উদ্যোগে চুল্লিতে সংঘটিত বিক্রিয়া সমূহ পরিবেশ ও অর্থনৈতিক সব দেওয়া আছে। দেখো এটা কিন্তু কাঁচ। আবার আয়োডোমিতি আর আয়োডোমিতি নিয়ে কিন্তু আবার কনফিউজ লাগাইতে পারে অনেকে। আয়োডিমিতি আর আয়োডোমিতি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আয়োডিমিতি মানে হচ্ছে সরাসরি ডিরেক্ট I2 যৌন ব্যবহার করা, আর আয়োডোমিতিতে কিন্তু আয়োডিন যুক্ত হয়। আয়োডিমিতি মানে হচ্ছে, আয়োডিমিতিতে হচ্ছে সরাসরি ডিরেক্ট I2 দ্রবণ ব্যবহার করা হয়। আর আয়োডোমিতি মানে হচ্ছে আয়োডিন তৈরি মুক্ত হয়। এটা কিন্তু অনেক কনফিউজ লাগে, এটা মনে রাখো। আর তোমার এখানে তো যা দেওয়া আছে এগুলো তোমার দেখতে হবে। এরপর হচ্ছে আমরা ঘতে যাই, ঘতে দেখো বাংলা কথা ছিল সব, সব দেওয়া আছে। সার্বিক বিবেচনায় ইতিবাচক ভূমিকা রাখে। হাটে যাও, প্রমাণ কোষ বিভব কাকে বলে, অনেকভাবে দেখানো যায়, দেখাই দিও। এই যে ইনট সেল দ্বারা ইথেনের অম্লধর্মিতা প্রকাশ করে, এরপর ওই যে থেকে আসছে, জৈব রসায়ন থেকে আসছে। ঠিক আছে, 8-এর গতে আমরা যাই। এই উদ্দীপক কিন্তু বিশ্লেষণ করতে হবে তোমার অবশ্যই। এ কি কার্বন ডাই অক্সাইড গ্যাস, বি কি অক্সিজেন গ্যাস। হতে বলছে 1 নং পাত্রের গতিশক্তি নির্ণয় করো, হতে বলছে 2 নং পাত্রে আদর্শ শেষ সময় পরিবর্তিত রূপ। যাও গতে করবা এভাবে। কত আসছে, 1689.15 জুল। অনেকে একদম কমন একটা ভুল করবে, মানে গতিশক্তির মানে কাইনেটিক এনার্জির অঙ্কে আর এর মান আর এর মান আর এর মান এসআই এককে। ঠিক আছে, এইট পয়েন্ট এসআই এককে 8.314 বসাতে হবে, বসাতে হবে। ঠিক আছে, কিন্তু ভুলটা অনেকে করবে কি, অনেকে লিটার, লিটার অ্যাটমসফিয়ার বসাবে, লিটার, লিটার অ্যাটমস লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান বসাবে কত জানো, 0.0821। এইটা বসাইলে একদম জিরো পাবা, হবে না। আর এর মান কিন্তু এসআই থেকে বসাইতে হবে, খেয়াল রাখো। 8-এর ঘতে আমরা যাই। ঘয়কান দেওয়া হয়েছে 2 নং পাঁচে গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণের পরিবর্তিত রূপ আলোচনা করো। আয়তন সংশোধন, চাপ সংশোধন সমন্বয়ে ভ্যান ডার রস আমরা সবাই জানি, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ই মাইনাস এন বি কি এনআরটি। আর এটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস? একটা সমীকরণ কি, পিভি ইকুয়াল টু এনআরটি। এইটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস, এইটা হচ্ছে আদর্শ গ্যাস, আর এইটা কিন্তু হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস এটা আনতে পারলেই তোমার স্যাররা হচ্ছে ফুল মার্কস দিয়ে দেবে। বেশি ব্যাখ্যা ডিটেলসে বললাম না, বললে আবার টাইম লাগে, তোমাদের সময় কম। এগুলো একটু দেখো, আমি স্লাইডটা দিয়ে দেবো। আর চ্যানেলে কিন্তু নতুন হইলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করা উচিত। এইটা আচ্ছা, পিডিএফ তো মেক হয়ে গেছে, থাক এখানে একটু হয়ে গেছে ডানে, সমস্যা নেই, তোমাদের দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।